আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। রাতে নকআউট পর্বে স্পেনের মুখোমুখি অস্ট্রিয়া। হাই প্রেসিং আর কাউন্টার অ্যাটাকই হতে পারে হাতিয়ার। কাল ভোরে পর্তুগাল ক্রোয়েশিয়ার জমজমাট লড়াই। অনেক কঠিন ছিল, যা পড়ছি এই কয় মাসে সব কমন হয়েছে। সহজও হয়নি আবার কঠিনও হয়নি। সারা দেশে একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু। ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দূর হলো আইনি বাধা। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই নেগোসিয়েশনগুলো পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। ঐক্যবদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে চায় সরকার। নজরুল বর্ষের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির সৃষ্টি ছড়িয়ে দেয়াই লক্ষ্য। তিস্তা প্রকল্পে শি জিনপিং সরকারের অবস্থান অপরিবর্তিত। চীনা রাষ্ট্রদূত জানালেন প্রধানমন্ত্রীর সফরে মিয়ানমার সহ ত্রিদেশীয় করিডোরে গুরুত্ব দিয়েছে বেইজিং। টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি বিস্ফোরণে আতঙ্কে স্থানীয়রা। নতুন অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। যে বিমান একটা এসে হঠাৎ করে হামলা করেছে, সাইডটা আওয়াজ হয়েছিল, মানে প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল এর পর, মানে ওর দুটো হয়েছিল। আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বিগত সময়ও এরকম ঘটনা ঘটছিল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আয়াতুল্লাহ খামেনির জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি। 6 দিনের বিদায় আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কাল। যোগ দিচ্ছেন বাংলাদেশ সহ 90 দেশের অতিথি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রিয়া। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায় সোফা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ এইচের সেরা দল হয়ে নকআউটে এসেছে ইউরো চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে সৌদি আরবকে বড় ব্যবধানে হারানো, উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় এবং কেপ ভার্দের সঙ্গে ড্র, সব মিলিয়ে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে লা রোজারা। অন্যদিকে গ্রুপ জে থেকে রানার্স আপ হয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। রালফ রাংনিকের দল পুরো টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ড্র করে আত্মবিশ্বাস নিয়েই নকআউটে পা রেখেছে তারা। স্পেনকে চাপে ফেলতে হাই প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাকই হতে পারে তাদের বড় অস্ত্র। বিশ্বকাপের শেষ 16-এ ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। সবকিছু ছাপিয়ে ম্যাচটা হয়ে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের লড়াই। যে কোনো একজনের বাজবে বিদায় ঘণ্টা। একই দিনে আবার দিয়েগো জটার মৃত্যুবার্ষিকী। জটার জন্য হলেও জিততে চায় পর্তুগাল। 2006 বিশ্বকাপ থেকেই বিশ্বমঞ্চে খেলছেন দুজনে, কিন্তু শুক্রবার বেজে যাবে একজনের বিদায় ঘণ্টা। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ, কে গুনবেন শেষের নামটা? দীর্ঘ ক্যারিয়ারে 6টা বছর একসাথে রিয়াল মাদ্রিদে খেলেছেন দুজনে জিতেছেন 4টা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা কিংবা অন্য শিরোপাও আছে ট্রফি ক্যাবিনেটে। দারুণ দুই বন্ধু, নিজ নিজ দেশেরও সর্বকালের সেরা। কিন্তু একটা সময় সবাইকেই থামতে হয়, কেউ আগে কেউ পরে। মদ্রিচ বা রোনালদোর যে কোনো একজনকে থামতেই হবে রাউন্ড অফ 32 এর এই মহারণে। লাখ লাখ তরুণ ক্রীড়াবিদ এবং ফুটবল প্রেমী তরুণ প্রজন্মের জন্য উদাহরণ লুকা মদ্রিচ। সে এবং আমাদের অধিনায়ক রোনালদো যে দীর্ঘস্থায়িত্ব দেখিয়েছে তা তাদেরকে এই খেলার আইকনে পরিণত করেছে। ক্রিস্টিয়ানোর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগির সৌভাগ্য হয়েছে। ভালো লাগতো যদি লুকা মডরিচের সঙ্গে আরো সময় কাটাতে পারতাম, কিন্তু আগামীকাল দুজনের এই যাত্রার একটির সমাপ্তি ঘটতে চলেছে। আশা করি সেটা লুকা মডরিচেরই হবে। ম্যাচ যেদিন সেদিন আবার দিয়েগো জটার প্রথম মৃত্যুবার্ষিকী। 2025 সালের 3 জুলাই এক সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ এই উইঙ্গার। বেঁচে থাকলে নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ দলে থাকতেন জটা। এই ম্যাচটা তাই জটার জন্যই জিততে চায় পর্তুগাল। আমাদের মোটিভেশনের অভাব নেই। এই দিনটার একটা গুরুত্ব আছে, জটার মৃত্যুবার্ষিকী। আমরা আমাদের পরিবার, জটার পরিবার এবং পুরো পর্তুগালের জন্য জিততে চাই।
ক্রোয়েশিয়ার কোচ মনে করেন আসল লড়াইটা হবে মিডফিল্ডে। পর্তুগালের যেমন ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভারা আছেন, ক্রোয়েটদেরও আছে মদ্রিচ, কোভাচিচ, সুচিচের মতো মিডফিল্ডার। লড়াইটা তাই হবে কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান। সম্ভবত এখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। পর্তুগাল চমৎকার টেকনিক্যাল ফুটবল খেলে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই ম্যাচে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ভুল না করা, বিশেষ করে বল দখলে রাখার সময়। বিশ্বকাপের শেষ 16-এ ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। এবারে যুক্তরাষ্ট্রের আতিথেয়তা নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক। বিমানবন্দরে রীতিমতো হেনস্থার শিকার হলেন লিওনেল মেসি। মিসৌরির কানসাস সিটিতে বিমানবন্দরে তল্লাশি নিয়ে নিরাপত্তা দলের বাড়াবাড়ির মুখে পড়তে হয় পুরো আর্জেন্টিনা দলকে। সামাজিক মাধ্যমে মেসির এক ভিডিও নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। যদিও বিরক্ত না হয়ে রীতিমতো হাসতে দেখা গেছে LM10-কে। বিমানবন্দরে কড়া তল্লাশির মাঝেও কেন অট্টহাসিতে ফেটে পড়লেন মেসি? কি পাওয়া গেল তার পকেটে? ব্যালন ডিওর নাকি বিশ্বকাপ? যিনি মাঠে নামলেও হন শিরোনাম, না নামলেও খবরের প্রথম পাতাটা থাকে তার জন্যই বরাদ্দ। বিশ্বজয়ী এক ফুটবলার, যার নামটাই সবচেয়ে বড় ব্র্যান্ড। ফুটবলকে চেনা প্রতিটি মানুষ সমানভাবে যাকে চেনে তিনি লিওনেল মেসি। প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেঙে গন্তব্যে পেরিয়ে যাওয়াটা যার নিত্যদিনের কাজ। তবে ইউএসের সিকিউরিটি অফিসারদের তাতে থোড়াই কেয়ার। মিসৌরির কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প আর্জেন্টিনার। দলটির পরবর্তী ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম। সেখানেই কেপ ভার্দের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘটনাটা সেই মিসৌরি থেকে বিমানে ওঠার আগে যুক্তরাষ্ট্রের TSA অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হলেন মেসিরা, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 43 সেকেন্ডের এই ভিডিও ক্লিপ ইন্টারনেটে আলোচিত হয়েছে নানা কারণে। বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা মেসিদের লাগেজ চেক করছেন, এটাতে অতটাও অবাক হওয়ার হয়তো কিছু নেই। তবে ওই তল্লাশির সময় মেসি ডিপলদের খুনসুটি আর মেসির অট্টহাসি আলোচনার খোরাক জুগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চুপচাপ স্বভাবের ফুটবল জাদুকরকে এভাবে হাসতেও তো খুব একটা দেখার সুযোগ মেলে না। আর চেয়ারে বসে মেটাল ডিটেক্টরের মুখোমুখি হওয়া, সেটাও নজর কেড়েছে নেটিজেনদের। 2026 ফিফা বিশ্বকাপের জন্য নিরাপত্তা ব্যবস্থা শুরু থেকেই বেশ কঠোর। সম্ভাব্য সন্ত্রাসী হুমকির উদ্বেগের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজক শহরগুলিতে আগত সকল যাত্রীকে অবতরণের সাথে সাথেই স্ক্রিনিং করাটা তাই বাধ্যতামূলক। তবে তল্লাশির সময় মেসিকে ক্রমাগত হাসতে দেখে ভক্তরা কৌতুক ও কৌতূহল দুটোই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লিখেছেন এ কারণেই রোনালদো প্রাইভেট জেট ব্যবহার করে। একজন লিখেছেন মেসির পকেটে চুরি করা কোনো ব্যালন ডিওর খুঁজে পায়নি সিকিউরিটি। কেউ বা লিখেছেন রেফারি কেনার অভিযোগে এয়ারপোর্টে আটক মাফিয়া মেসি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে শুরু হলো উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্র পরীক্ষা। ব্যতিক্রম শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। তবে সামনের বছর থেকে সব বোর্ডের একই বিষয়গুলোর প্রশ্নপত্র হবে অভিন্ন। প্রথম দিনের পরীক্ষা শেষে বেশিরভাগ ছাত্রছাত্রী বলছেন সহজ হয়েছে প্রশ্নপত্র, তবে অনেকেই বলছেন MCQ ছিল কিছুটা কঠিন। এমন উচ্ছ্বাসই বলে দেয় বেশ ভালোই হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। যা পড়ছি এই কয় মাসে সব কমন আইছে। আমরা সবাই আমি সব কমন। এত সহজও হয়নি আবার কঠিনও হয়নি। হলের ভিতরে হইচই শব্দ নাই, সবাই নীরবতা পালন করছে, সবাই সবার মতন খিজ খেয়াল লিখছে। তবে ভিন্ন মতো আছে অনেকের। প্রশ্নপত্র অনেক কঠিন ছিল, আমি যেরকম এক্সপেক্ট করছিলাম কঠিন লাগছে। MCQ খুবই খারাপ হয়েছে। MCQটা সবচেয়ে বেশি কঠিন ছিল। বাজে কোশ্চেন, এরকম MCQ এত বাজে গার্ড দিছে না, স্ট্যান্ডার্ড হয়েছে। বেশিরভাগের মত প্রশ্নপত্র যেমনই হোক না কেন তা নির্ধারিত সিলেবাস মেনেই হয়েছে। আমরা যা পড়ছি মোটামুটি তার মধ্যেই কমন পাইছি। বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই, বই থেকে আসছে। বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই, মোটামুটি ভালোই ছিল। যারা পড়ে নাই তারা তো বলবেই আমরা তো A+ পাবোই। এই প্রথম দেশ জুড়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিল 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। এক সময় আগে এক বোর্ড এক রকম হইতো, তখন আমাদের লাগতো যাচ্ছে এই বোর্ডে সহজ, এই বোর্ডে কঠিন। তো সব এক হয়, একটা সমতা হয়েছে, এটা ভালোই হয়েছে, এটা খারাপ হয়নি। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা।
আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ারনেস করে না। তারা এখন লেখাপড়া করছে এবং লেখাপড়া করবে। এর আগে সকাল থেকেই কেন্দ্রে ভিড় করেন অভিভাবক পরীক্ষার্থীরা। রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টি হওয়ায় অনেকেই পড়েন বিপাকে। দেশ জুড়ে 2697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ডিজিটাল বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আপিল বিভাগের এই রায় শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাবে। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, আপিল বিভাগের রায়ের ফলে পদোন্নতির সুযোগ পাবেন ৩৬,০০০ শিক্ষক। ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পর শিক্ষক কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নিয়ে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ২০১৯ সালে হাইকোর্ট জাতীয়করণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে রায় দিলেও ২০২২ সালে তা স্থগিত করেন আপিল বিভাগ। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে ঐতিহাসিক রায় দিল আপিল বিভাগ। ফলে ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতির দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হলো। অ্যাটর্নি জেনারেল জানান, মামলা জটের কারণে এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০ প্রধান শিক্ষক পদে পদোন্নতি আটকে ছিল। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন, অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। শিক্ষা সংক্রান্ত অন্য মামলাগুলোও দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সরকার নিয়োগ দিতে পারছিলেন না। পরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। জানান, আপিল বিভাগের রায়ের ফলে ৩৬,২৩৫ জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন। আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশাল এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অপশক্তি, বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও ঐক্যবদ্ধ রাষ্ট্র সমাজ নির্মাণ করতে চায় সরকার। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে বরাবরই অনুপ্রেরণা যোগায় বিদ্রোহী কবির গান, কবিতা। নজরুল বর্ষের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, যাপিত জীবনের অনিবার্য অংশ নজরুলের সাথে নতুন প্রজন্মের যোগাযোগ আরও নিবিড় করতেই এই আয়োজন। কয়েক সপ্তাহ আগে ত্রিশালে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন ২০২৬-২৭ হবে নজরুল বর্ষ। সেই ঘোষণার আলোকে শুরু হচ্ছে জাতীয় কবির অমর সৃষ্টি নিয়ে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উপস্থাপনা, নাট্য উৎসব সহ নানা অনুষ্ঠান। প্রত্যেক জেলায় উপজেলায় অংশ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সকালে সচিবালয়ে নজরুল গবেষক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ নিয়ে সবার মতামত জানতে চান। এত কিছু হয়তো কবে করা হবে জানি না, অন্তত কিছুখানি যদি করা হয়, যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, তাহলেই সেটা সার্থক। পরে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে কবি নজরুলের কবিতা গান ছিল অনুপ্রেরণার উৎস। আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। আগামী প্রজন্মের কাছেও তিনি থাকবেন প্রাসঙ্গিক। সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ। শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই
আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। কবি নজরুলের সাহিত্যকর্ম চার দেয়ালে আবদ্ধ না রেখে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানান তিনি। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এ সময় দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। জানান, প্রাণীরাও থাকবে হিংস্রতা মুক্ত। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে ডাক টিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন, দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে প্রায় 20 বছর পর নতুন ভিসা নীতি অনেকটাই চূড়ান্ত করেছে নির্বাচিত সরকার। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, 2006 সালে সর্বশেষ ভিসা নীতি হয়েছিল বাংলাদেশের। চূড়ান্ত খসড়ার উপর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি 1 মাসের মধ্যেই মতামত দেবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আগমনে উৎসাহিত করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। নতুন ভিসা পলিসিতে 34 টাইপ ক্যাটাগরি করা হয়েছে বলেও জানান তিনি। নাসিমুল গনি বলেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই ভিসা নীতিতে। মন্ত্রিসভার 11তম বৈঠকে 5টি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ওরা যা দেবে আমরা তাই করতাম, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি। সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে, আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে। সে কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে একটা অংশ হলো এটা। মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় গোলা ও মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠেছে এপারের টেকনাফ সীমান্ত। বেশ কিছুদিন বিরতির পর মিয়ানমারে আবার সংঘাতে সীমান্তবর্তী মানুষ এখন আতঙ্কে। এই সুযোগে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বুধবার রাত থেকে টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী এলাকা। কিছুদিন বিরতির পর মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে বলে ধারণা টেকনাফের বাসিন্দাদের। মায়ানমার সীমান্ত অবস্থাতে এই যে বিমান একটা এসে হঠাৎ করে হামলা করে দিচ্ছে। প্রথমে 5 থেকে 7টার মতো মারছে বড় অস্ত্র, দুরুম করে আওয়াজ করছে। শোনার পর আমার থেকে বই লাগছে। কি ডেবা মারছে, কি ডাবা মারছে, কি বং মারছে এটা জানি না, কিন্তু তাত্রা আছে এরকম দেখছি। দফায় দফায় বিস্ফোরণে টেকনাফের সীমান্তবর্তী এলাকা জাদিমুরা থেকে শাহপুরীর দ্বীপে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাফ নদীর তীরবর্তী সাবরাং, শাহপুরীর দ্বীপ, টেকনাফ পৌরসভা ও নীলা সীমান্তের মানুষজনও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। 4টা আওয়াজ হয়েছিল, মানে প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল এরপর মানে বড় দুটো হয়েছিল। ওখানে গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে। তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। সংঘাতের ফাঁকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা রোধে সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে, সেটা আমরা সতর্ক অবস্থা আছি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। 2009 সাল থেকে সামরিক বাহিনী নানাভাবে বঞ্চিত নির্যাতিত দেশ কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্নতি সহ প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। এই জন্য প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
ভবিষ্যতে যাতে কারো সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার মতো অন্যায় না হয় সেদিকে নজর রাখার তাগিদ দিয়েছেন সাবেক কর্মকর্তারা। গেল 28 জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2009 থেকে 2024 দীর্ঘ প্রায় 15 বছরের ক্ষোভ। গেল বছরের শুরুর দিকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান সামরিক বাহিনী থেকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে যাওয়া সদস্যরা। কয়েকশো সদস্যের এমন আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে। গেল মাসের শেষের দিকে জারি করা প্রজ্ঞাপনে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর 14 জনের নাম উল্লেখ করা হয়, যারা 2009 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়কালে বাধ্যতামূলক ও অকালীন অবসর চাকরিচ্যুতির শিকার হয়েছেন। এবার জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি পুনর্বহাল করে ভূতাপেক্ষ পদোন্নতি সহ স্বাভাবিক অবসরের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বকেয়া বেতন ভাতা প্রদান সহ কারো কারো নামের পাশে 1 কোটি টাকা পর্যন্ত বিশেষ প্রণোদনার কথাও বলা আছে প্রজ্ঞাপনে। সরকারের এমন সিদ্ধান্তে খুশি নির্যাতনের শিকার সশস্ত্র বাহিনীর সদস্যরা। বলছেন, রাজনৈতিক কারণে কোনো বাহিনীতে এমন বঞ্চনার ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটি দেখভালের দায়িত্ব সরকার ও সংশ্লিষ্ট বাহিনীর। আমরা চাই এই ধরনের অপকর্মের আগামীতে না হয়, রাষ্ট্রের ক্ষতি, ব্যক্তির ক্ষতি। তো এই জন্যই বলবো, আমরা নতুন অধ্যায়ে চলে এসেছি, আর যেন এই কালো অধ্যায় না থাকে। একটা লোক অপরাধ করলো, অন্য লোকের দায়িত্ব তাকে প্রতিরোধ করা, যেন অপরাধ না করে। এই কালচারে যদি না আসি আমরা সোজায় দাঁড়াতে পারবো না। এইটার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া জানাই, তারপরে বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে। কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরও হয়তো বিলম্ব হতো। যদিও আমি মনে করি এটা আরও আগে হওয়া উচিত ছিল, কারণ বেসামরিক প্রশাসনে যারা ছিলেন তাদের অনেকে 3টা-4টা প্রমোশন নিয়ে চাকরি করে অবসরে গিয়েছেন। দেশের স্বার্থে সশস্ত্র বাহিনীতে যে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত বলে মনে করেন ভুক্তভোগী সাবেক কর্মকর্তারা। যে অপরাধ হয় দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিভাবে হ্যান্ডেল না করা হয়। রাজনীতিবিদ রাজনীতি কাজ করুক, আমরা ওইখানে হস্তক্ষেপ করব না। আপনি আপনার মতো থাকেন, কিন্তু আপনারা এত বেশি বাড়াবাড়ি করে নিজের ঐক্য থাকেন না বলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে, বাধ্য হয় জনস্বার্থে। এটা উচিত না। আপনারা নিজেদের সংশোধন করেন, নিজেরা এক জায়গায় বসেন, আলোচনা করে সমাধান করেন। সেনাবাহিনী কখনোই আপনাদের কাছে দাঁড়িয়ে যাবে না। শত শত হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বঞ্চিত হচ্ছে, কিন্তু তাদের কথা বলার সুযোগ নেই, কেউ শুনেও না তাদের কথা। এই জন্য বাহিনীর সমস্ত ইনক্লুডিং পুলিশ অ্যান্ড আদার ফোর্সেস, আইন সংস্থার যেন একচ্ছত্র ক্ষমতা না থাকে যে আমি যাকে ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা জুলুম করলাম, বরখাস্ত করলাম, কোনো কারণে হোক। এটা যেন না হয়। সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য যদি আসে এবং প্রেসিডেন্ট যদি জনগণের প্রতিনিধি, তখন আমি মনে করি এগুলি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এ সময়ে বৈষম্যের শিকার ও বঞ্চিত এখনও যারা ন্যায় বিচার পাননি তাদের বিষয়েও সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সাবেক এই কর্মকর্তারা। অনেক অফিসারের আত্মীয় বিএনপি করতো, আওয়ামী লীগ সরকার তাকে প্রমোশনে দেওয়া হয় নাই, সে ভদ্রলোক আবেদনই করে নাই। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 2024 সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রামের বিজয়ের 2য় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে 1 জুলাই মোমবাতি প্রজ্বলন করা হয়। পরবর্তী কর্মসূচির 15 জুলাই টিএসসি অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভা, 16 জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ, 20 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণ সভা, 21 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতীকী জুলাই শীর্ষক লাইভ পারফরমেন্স অনুষ্ঠিত হবে। 24 ও 25 জুলাই সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিট নেতারা শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপহার সামগ্রী পৌঁছে দেবেন। 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে। রাজধানীর বাড়িধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, তিস্তা প্রকল্পে অব্যাহত থাকবে শি জিনপিং সরকারের প্রতিশ্রুতি ও সহযোগিতা। জানান, প্রধানমন্ত্রীর সফরে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুদেশের সম্পর্কের ইতিহাসে মাইলফলক উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত বলেন, এই সফরে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত এমনটা জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্পে চীনের অবস্থান ও প্রতিশ্রুতি অপরিবর্তিত। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে। দুদেশের বিশেষজ্ঞদের দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট কারিগরি কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করিডোর ও সরাসরি সংযোগে নতুন উদ্যোগ নিয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। এতে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান রাষ্ট্রদূত। এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগে নতুন কৌশলগত সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্কের জোরদারে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে প্রভাব ফেলবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগে নতুন অগ্রগতি নিয়েও ইয়াও ওয়েন বলেন, দুদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। একই সাথে ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প, অর্থায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতার সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চীনে তাদের প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে। তাজা কাঁঠাল চীনে রপ্তানির জন্য উদ্ভিদ সুরক্ষা প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। আমের পর এবার বাংলাদেশের কাঁঠালও চীনের বাজারে প্রবেশ করবে। তাছাড়া এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে বেইজিং। ইয়াও ওয়েন বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের বৃহত্তর ভূমিকা সমর্থন করে চীন। পাশাপাশি ব্রিক্সে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাংহাই সহযোগিতা সংস্থার অংশীদার হওয়ার আবেদনেও সমর্থন অব্যাহত রাখবে চীন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সামরিক বাহিনীর সঙ্গীত শিল্পীরাই দেশের সেরা কূটনীতিক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বিকেলে আগারগাঁওয়ে বিমান বাহিনীর জাদুঘরে যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিক উপলক্ষে আয়োজিত যৌথ সঙ্গীত পরিবেশনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সঙ্গীতের ভাষা প্রমাণ করে দুই দেশের সামরিক বাহিনী এবং জনগণের মধ্যে কত দ্রুত ও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে মার্কিন দূতাবাসের উদ্যোগে দেশ জুড়ে চলছে সপ্তাহব্যাপী আয়োজন। সেই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যান্ড এবং যুক্তরাষ্ট্রের 25তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ট্রপিক লাইটেনিং ব্যান্ডের যৌথ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয় আগারগাঁওয়ের বিমান বাহিনীর জাদুঘরে, যাতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আনুষ্ঠানিক বক্তব্যে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার। সামরিক সঙ্গীত শিল্পীরা ভিন্ন দেশ থেকে এলেও তারা সঙ্গীতের ভাষায় একে অপরের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করতে পারেন, যা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখে। আমি প্রায় বলি, সামরিক বাহিনীর সঙ্গীত শিল্পীরাই আমাদের সেরা কূটনীতিকদের অন্যতম, কারণ তারা হয়তো আজই প্রথমবারের মতো একে অপরের সাথে পরিচিত হয়েছে, কিন্তু তারা একই ভাষায় কথা বলে। সেই ভাষা হলো সঙ্গীতের ভাষা। এভাবে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করতে পারা প্রমাণ করে যে আমাদের দুই দেশের সামরিক বাহিনী এবং জনগণের মধ্যে কত দ্রুত ও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। রাষ্ট্রদূত জানান, ফ্রিডম 250 এবং আমেরিকা উইক উপলক্ষে আগামী এক সপ্তাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং বছর জুড়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে। 250 বছর তো একবারই আসে, তাই এই ঐতিহাসিক মাইল ফলককে বাংলাদেশে আমাদের বন্ধুদের সঙ্গে উদযাপনের প্রতিটি মুহূর্তকে আমরা স্মরণীয় করে তুলতে চাই। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান বলেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত সহযোগিতা, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
আমি ভাবছিলাম কেউ যদি শুধু এই পটভূমিটা দেখেন তাহলে হয়তো এই মুহূর্তের জন্য ভাববেন এটি বাংলাদেশ নাকি যুক্তরাষ্ট্র, কারণ এই পটভূমি আমাদের দুই দেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বের এক অনন্য প্রতীক। আপনাদের পেছনে যে C-130 বিমানটি রয়েছে সেটি আমাদের কাছে শুধু একটি বিমান নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা ও যুক্তরাষ্ট্রের ব্যান্ড যৌথভাবে দেশাত্মবোধক, সমসামরিক ও জনপ্রিয় বিভিন্ন যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সকাল 7:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। জানাজায় অংশ নিয়ে আগামী 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 1939 সালে মাশহাদে জন্ম নেন আয়াতুল্লাহ খামেনি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 86 বছর বয়সী এই নেতা। তার মৃত্যুর পর এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। 6 দিন ব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হবে প্রতিবেশী দেশ ইরাক সহ মোট 5টি শহরে। বিশাল এই আয়োজনে 30টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি এবং 90টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেবেন। তেহরান বলছে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে খামেনির শেষ বিদায়ের আয়োজনে। মৃত্যুর প্রায় 4 মাস পর প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইতিহাসের সর্ববৃহৎ জানাজার আয়োজন করতে যাচ্ছে ইরান। 6 দিনব্যাপী এই আয়োজন ইরান ও প্রতিবেশী ইরাকের মোট 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সোমবার পর্যন্ত এই কার্যক্রম চলবে। একই দিন তেহরানের রাজপথে বের করা হবে শোক মিছিল। এরপর 7 জুলাই মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে নেওয়া হবে ইরাকের নাফাস ও কারবালা শহরে। 9 জুলাই খামেনির মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। পরে জন্মশহর মাশহাদে দাফন করা হবে তাকে। আমরা আমাদের নেতা এবং প্রধান সেনাপ্রধানকে হারিয়েছি, তবে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দেবেন আমরা তা মেনে চলব। এটি অত্যন্ত বেদনাদায়ক। গত 37 বছর ধরে আমরা তাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য গভীর কষ্টের। আমার মনে হয় দীর্ঘ সময়ও তার শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ 30টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এবং 90টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় 600 বিদেশি সাংবাদিক এই আয়োজনে সংবাদ সংগ্রহ করবেন। শুক্রবার বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন রাখা হয়েছে। ইতিমধ্যে শেষ বিদায় অনুষ্ঠানের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খামেনির দীর্ঘ অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিভিন্ন দেশ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনী দেশের সীমান্ত জুড়ে বাড়িয়েছে উপস্থিতি, যাতে পুরো আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের 8 দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে একজনকে। বৃহস্পতিবার প্রায় 29 ফুট গভীর থেকে উদ্ধার করা হয় তাকে। ভূমিকম্পে একটি 9 তলা ভবন ধসে পড়ে ওই ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। ভূমিকম্পে আটকে পড়া ব্যক্তির উদ্ধার অভিযানে অংশ নেয় স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই ব্যক্তির নাম এরনান আলবার্তো। তিনি পেশায় একজন নিরাপত্তা কর্মী। উদ্ধারকৃত এরনানের শারীরিক অবস্থা ভালো আছে এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় উদ্ধার কাজে অংশ নেওয়া চিলির ফায়ার ব্রিগেড। ভূমিকম্পের পর প্রথম 3 দিনকে গোল্ডেন উইন্ডো বা বেঁচে থাকার সোনালি সময়। 8 দিন অবধি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও জীবিত ফেরাকে অলৌকিক বলছে অনেকেই। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।